আমাদের কি সর্বনাশ তুই না বলো। ও মীরা, মীরা রে। তোরে কি হলো রে মীরা? আমার তোকে কে বললো? এমন করে কে বললো? কে? ওই শয়তান ছেলেটা মেরেছে ওকে। ঠিক বলেছ, নিজের শয়তানটাই মেরেছে। কালকে কত করে মেয়েটাকে বললাম যে মীরা, মা তুই একা একা বাড়ি থাকিস না, তুই আমাদের সাথে চল, তোর মামার বাড়ি। ও শুনলো না, আমাদের কথা শুনলো না। ও বললো মা, আমি থানায় গেছিলাম, থানার পুলিশরা কি ওকে আশ্বস্ত করেছে, কিন্তু আশ্বস্ত করলে এটা কি করে হলো? কি করে হলো বলো না, কি করে? একটু সরে যান, ক্রাইম সিনে এত ভিড় কেন? সরুন, ক্রাইম সিনে এত ভিড় নয়। কে খুন হয়েছে? আমার মেয়ে মীরা। দেখুন না স্যার, ওই নোড়াটা দিয়ে কিরকম থেতলে মেরেছে। মেয়ের মুখটাও বোঝা যাচ্ছে না স্যার। স্যার কালকে রাত্রে আমরা ছিলাম না বাড়িতে দুজনে, তখন এসে আমার মেয়েটাকে এরকম নৃশংসভাবে মেরেছে স্যার। ও স্যার, আমার মেয়ে তো কালকে আপনাদের থানায় গেছিল, আপনি তো আশ্বস্ত করেছেন। এই দেখুন আমার মেয়ের ছবি, চিনতে পারছেন? এই দেখুন। নাম আর লকেটটা দেখে সন্দেহ হয়েছিল, এখন ছবিটা দেখে সন্দেহ দূর হয়ে গেল। ইনি মীরা দাশগুপ্ত, গতকাল বিকেলে ইনি থানায় গেছিলেন। নমস্কার স্যার, আমার নাম মীরা দাশগুপ্ত। আমি দীনবন্ধু কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি। আমি পল্লব মুখার্জির বিরুদ্ধে এফআইআর করতে চাই। পল্লব মুখার্জি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিকের ছেলে। আচ্ছা, পল্লব মুখার্জির এগেনস্টে আপনার ঠিক অভিযোগটা কি? পল্লব মুখার্জি আমাকে রাস্তাঘাটে ফলো করত, আমাকে কুপ্রস্তাবও দিয়েছে। গতকাল আমাকে খুন করার হুমকি দিয়েছে। অশ্লীল ছবিতে আমার মুখ লাগিয়ে ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকিও দিয়েছে আমার। এমনকি পল্লব মুখার্জি আমাকে রাস্তায় একা পেয়ে আমার শ্লীলতা হানি করারও চেষ্টা করেছে। তা আপনার তো অনেক আগেই থানায় আসার কথা ছিল। এই পল্লব মুখার্জির সঙ্গে আপনার আলাপটা ঠিক কিভাবে হলো? ফ্রেন্ডস বুকে আলাপ। প্রথমে আমাদের এরকম চ্যাটিংয়ে কথা হতো, তারপরে নাম্বার এক্সচেঞ্জ, তারপরে ফোনেও কথা হয়েছিল নিশ্চয়ই? না মানে পল্লব মাঝে মাঝে আমাকে ফোন করতো, আমি কখনো ধরতাম না। তারপর মিটও করেছিলেন নিশ্চয়ই? ফোনে কথা বলে আমি বুঝিনি মানুষটা এত খারাপ, বরঞ্চ মনে হতো খুব মানবিক, ভালো মানুষ, এমবিএ করা ছেলে। তার বাবার এত বড় বিজনেস সে একাই সামলায়। আসলে স্যার, পল্লবের উদ্দেশ্য নিয়ে আমার কখনো কোনো সন্দেহ হয়নি। আমি তো ভাবলাম তুমি আজকে আসবেই না। আমি 5 মিনিটের বেশি না থাকতে পারবো না, কোচিং সেন্টার থেকে ডিরেক্ট এখানে আসছি তো, বাড়ি ফিরতে দেরি হলে মা বাবা রাগারাগি করবে, তাই তো? আচ্ছা
তুমি তো 14-15 বছরের মেয়ে না, রীতিমতো একটা অ্যাডাল্ট মেয়ে। তাহলে এত ভয় কিসের? আয়না থাকলে দেখাতাম তোমার মুখটা ভয়ে কেমন হয়ে রয়েছে। হ্যাঁ, আসলে আমি এভাবে কোনোদিনও কোনো ছেলের সঙ্গে দেখা করতে আসিনি। তুমি প্রেম করোনি আগে? মাথা খারাপ নাকি? না। কেন, বাবা মার ভয় নাকি? শুধু তা না। তাহলে কি কারণ? আমি ছেলেদের বিশ্বাস করি না। আমার 2 বান্ধবীর যে অবস্থা তা দেখে আমার শিক্ষা হয়ে গেছে। সব ছেলে কিন্তু প্রতারক হয় না, সমাজে কিন্তু ভালো ছেলেও আছে। আমি ওসব দিকে যেতে চাই না। আমার মা বাবা যাকে ঠিক করে দেবে আমি তাকেই বিয়ে করব। কিন্তু সেও যদি প্রতারক হয়? হতেই পারে না, আমার মা বাবা ভুল সিদ্ধান্ত নেবেই না, ওনারা মানুষ চেনেন। তাহলে আমার কি হবে মীরা? মানে? আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি মীরা, বিশ্বাস করো। আমি কিন্তু প্রতারক নই। আর এটাও বিশ্বাস করতে পারো, আমি তোমার এই হাতটা কখনো ছাড়বো না। কিন্তু তারপর আবারও মিট করেছিলেন, তাই তো? হ্যাঁ। শুনুন, আপনি একজন উচ্চশিক্ষিত মানুষ, ভালো পরিবারের ছেলে, এসব কি আপনাকে মানায়? কোন সব? এই যে আমাকে বারবার ফোন করে আপনি ডিস্টার্ব করছেন, কেন করছেন? আপনি চাইলেই তো আমার চেয়ে অনেক ভালো সুন্দরী মেয়ে পেতে পারেন, তবুও। আমি অন্য কাউকে চাই না মীরা, আমি শুধু তোমাকেই ভালোবাসি আর শুধু তোমাকেই চাই। এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। আপনি আমার মা বাবার সঙ্গে দেখা করুন, ওনাদের জানান আপনার এই চাওয়ার কথা। যদি ওনারা রাজি হন তাহলে আপনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। আর যদি টাইম পাস করতে চান তাহলে আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না। আরে ওই পল্লব মুখার্জি তোকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে? ও তো আমাকেও পাঠিয়েছিল। প্রথমে আমি নিয়েছিলাম, কিন্তু যা সব বাজে কথা বলতে এসএমএস এ জোকস পাঠাতো আমি ব্লক করে দিয়েছি। পল্লব মুখার্জি, মুখার্জি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক? আরে হ্যাঁ রে, মোস্ট ছ্যাচরা ছেলে। ওর তো কাজই ওর নতুন মেয়েদের পটাবে আর তাদের সাথে ফষ্টি নষ্টি করবে। তুই জানিস সম্বিতা আছে আমাদের কলেজে, ওর সাথেও সব কিছু করেছে। প্রেগনেন্ট হয়ে গেছিল মেয়েটা, অ্যাবর্শন করতে হয়েছে। দাঁড়া আমি তোকে দেখাই, আমার ব্লক লিস্টেও আছে। এই দেখ দেখ কি খারাপ খারাপ মেসেজ করতো, দেখতে পাচ্ছিস? বুঝলি এবার ও কেমন ছেলে? ওকে তুই এক্ষুনি সবকিছু থেকে ব্লক কর কর। আরে কি দেখছিস, কর। ডান করে দিয়েছি। গুড। এসব ফালতু ছেলের থেকে না দূরে থাকাই উচিত, বুঝলি? আমার বাড়ি এসে গেছে, আমি চলি। পরশু কোচিং এ দেখা হচ্ছে। ঠিক আছে। কে ফলো করছে আমাকে? কি ব্যাপার, আমাকে এইমাত্র ব্লক করলে কেন? আমি কি করেছি? বেশ করেছি, আপনি আমার পথ ছাড়ুন, আমি যাব। যাবে তো বটেই, তার আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও, আমি কি করেছি? সম্বিতা কে? সম্বিতা? কে সম্বিতা? কেন আপনি চেনেন না? আপনার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড, যে প্রেগনেন্ট হয়ে গেছিল, যাকে অ্যাবর্শন করতে হয়েছে। সম্বিতা?
ওটা গুজব। আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না। আহা, যাচ্ছ কোথায়? দেখো, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে বিয়ে করে নেবো, তখন আর তোমার এই মনে কোনো প্রশ্ন থাকবে না। আপনি কি করে ভাবলেন যে আপনার মতো একটা দুশ্চরিত্র ছেলেকে আমি বিয়ে করব? ঠিক আছে, ঠিক আছে, বিয়ে করতে হবে না। তাহলে চলো কোন একটা হোটেলে, আমরা দুজনে এনজয় করব। সবাই যেটা বলে সেটা সত্যি দেখছি। আপনি একটা দুশ্চরিত্র লম্পট ছেলে। আহা, রেগে যাচ্ছ কেন? তার বিনিময়ে তোমাকে আমি টাকা দেবো। বলো, পার নাইটে কত টাকা করে নেবে? আপনি আমাকে অপমান করছেন। আরে অপমান কেন করব? আমি গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী। তুমি আমাকে মজা দেবে, আমি তোমাকে টাকা দেবো, সিম্পল। আপনি একটা পশু। ঠিক, আমি হলাম একটা বাঘ, রক্তের স্বাদ পাওয়া একটা বাঘ। যাকে একবার টার্গেট বলে ঠিক করে নিই, তাকে অত সহজে ছাড়ি না। পালানোর চেষ্টা করো না, আমার হাত থেকে কিন্তু তুমি রক্ষা পাবে না। কি হয়েছে বলতো? তুই আজকে শর্টকাট রাস্তাটা ছেড়ে এই ঘুরপথটা কেন ধরলি? আসলে সেদিন তুই চলে যাওয়ার পর ওই শয়তানটা আমাকে রাস্তায় আটকে ছিল। আমি যেন তেন পোকারে একটা অটো ধরে পালিয়েছি। এই মালটা তো খুব জ্বালাচ্ছে। তুই থানায় কেন যাচ্ছিস না? আর একবার যদি আমাকে এভাবে ডিস্টার্ব করে, আমি সঙ্গে সঙ্গে থানায় যাব। আমার ওর সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে, তুমি যাও। না লাবণী, তুই প্লিজ যাস না। কি হলো, তোমাকে যেতে বললাম তো, যাও। প্লিজ যাস না। দেখে লাভ নেই, ও আর আসবে না। কি ঠিক করলে তুমি? কি ব্যাপারে ঠিক করবো? এই আমার সঙ্গে কবে হোটেলে যাবে? এরকম কুপ্রস্তাব কোনো মেয়েকে দেওয়া, এটা আইনত অপরাধ। সেটা আমি বুঝে নেবো কোন। তার আগে বলো, তুমি আমার সঙ্গে হোটেলের বিছানায় কবে যাবে? কোনো দিনও না। আমি এখন থানায় যাব, আপনার বিরুদ্ধে এফআইআর করব। তাহলে তো আমি আরো একটু বেশি অপরাধ করে ফেলবো। কি করব বলো তো? নোংরা মেয়েদের নোংরা ছবিতে তোমার মুখ সুপার ইম্পোজড করে দেবো, তারপর সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, মুহূর্তে সেটা ভাইরাল হয়ে যাবে। প্রবাদ আছে, যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কামড়ায় না। আর আপনি কামড়ালেও আমার কিছু যায় আসে কেন বলুন তো? আপনার দাঁতে কোনো বিষ নেই। তাই নাকি? দেখাচ্ছি তাহলে, আসো। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো তুমি। আমি কিন্তু লোক জড়ো করবো না, আমি ছেড়ে যাবো। ছাড়ো আমাকে। আজ শুধু মলেস্টেশন হলো, এরপরে রেপ হবে, তৈরি থেকো। কোথায় যাচ্ছেন ম্যাডাম? আমি একটা কমপ্লেন লেখাতে চাই। আচ্ছা, এখানে সোজা যান, সোজা গিয়ে ডান দিকে যাবেন, দেখবেন ওখানে বড়বাবু বসে আছে, ওনার কাছে গিয়ে কমপ্লেনটা লিখুন। থ্যাংক ইউ। কমপ্লেন করা কি ঠিক হবে? কথায় বলে পুলিশের ছুলে 18 ঘা। লোক জানাজানি হলে তো রাস্তায় বেরোনো মুশকিল হবে। সমাজ তো সব দোষ কেবল মেয়েদেরই দেয়। না, ফিরে যায়। ম্যাডাম, কোথায় যাচ্ছেন? কমপ্লেন লেখাবেন না? ম্যাডাম, কি হলো, করলে না কমপ্লেন? না, এবার আর রেপ করব না। এবার যেটা হবে সেটা রেপ অ্যান্ড মার্ডার। আপনি একটা কাজ করুন, পল্লব মুখার্জির একটা ফটো আর ঠিকানাটা দিয়ে যান। আপনি নিশ্চিন্তে থাকুন।
আপনি একটু নিয়ে যান, নিয়ে ডিটেলটা নিয়ে নিন। ইয়েস স্যার, চলুন। বলুন না কি করে এমন আমার মেয়ে তো আপনাদের কাছে কমপ্লেন করেছিল, তাও আপনারা কেন পল্লব মুখার্জিকে অ্যারেস্ট করলেন না স্যার? আমরা গরিব বলে আমরা বড় লোক প্রভাবশালী। মোটেই ব্যাপারটা সেরকম নয়। উনি কমপ্লেন করার পরই আমরা পল্লব মুখার্জিকে অ্যারেস্ট করতে গেছিলাম, কিন্তু ওর বাড়ির লোক বলল ব্যবসার কাজে ও বাইরে গেছে, ফিরতে রাত হবে। আজ সকালে আবার আমরা পল্লব মুখার্জির বাড়ি যেতাম, কিন্তু আপনাদের ফোন চলে এলো, আমরা এখানে চলে এলাম। আপনাদের মনের পরিস্থিতি আমরা বুঝতে পারছি, তবু বলবো আমাদের ওপর একটু ভরসা রাখুন প্লিজ। আমরা আজকেই পল্লব মুখার্জিকে ইন্টারোগেট করব। আর রেণুকা, বডিটাকে পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো, মার্ডার ওয়েপেনটাও রাখো, আর ফরেন্সিক টিমকে খবর দাও। ইয়েস স্যার। আর বডিটা পোস্টমর্টমে চলে যাওয়ার পর ঘরটা সিল করে দেবে। ওকে স্যার। নিন, শুরু করুন। আমি মীরাকে ভালোবাসি স্যার, তাহলে আমি ওকে কেন খুন করব স্যার? আর গতকাল আমি এলাকাতেই ছিলাম না, আমি ব্যবসার কাজে বর্ধমানে গেছিলাম। আপনি চলুন আমার সঙ্গে বর্ধমান, প্রমাণ পেয়ে যাবেন। কে কারা কিসের জন্য মীরাকে খুন করেছে আমি সত্যি কিছু জানি না স্যার। আর এটাও বুঝতে পারছি না যে আমার নামে মিথ্যে কমপ্লেন কেন করলো মীরা আপনার কাছে এসে। তার মানে এটা মিথ্যে কমপ্লেন? হ্যাঁ স্যার, প্রথম থেকে যেটা বলেছে পুরোটাই মিথ্যে। হ্যাঁ, আমাদের সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল, কিন্তু আমি কোনোদিন জোর করতাম না মীরাকে দেখা করার জন্য, বরং মীরা আমাকে প্রত্যেকবার জোর করতো দেখা করতে, তাই আমি দেখা করেছিলাম। হাই, আমি মীরা। এটা বলে দিতে হবে? আসলে এতদিন তুমি আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছো, সামনাসামনি যদি চিনতে না পারো। হাই, আমি পল্লব মুখার্জি। এটা কি হলো? ভাবলাম এতদিন তো আমার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেছো, যদি সামনাসামনি না চিনতে পারো। তুমি একটা রাম ফাজিল, তোমার অনেক গার্লফ্রেন্ড আছে তাই না? একদমই ভুল ধারণা। মিথ্যে কথা বলছো আমার? সত্যি তোমার গার্লফ্রেন্ড নেই? সত্যি বলছি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। কেন নেই? তুমি তো এত হ্যান্ডসাম ছেলে, মেয়েরা তো তোমার পেছনে ঘুরে বেড়ায়, তুমি কি মেয়েদের পাত্তা দাও না? ওসব আমি গায়ে মাখি না। আসলে প্রেম জিনিসটাকে আমি প্রচন্ড সিরিয়াসলি নিই। যার সঙ্গে প্রেম করব তাকেই বিয়ে করব, তাই ঠিকঠাক মানুষ না হলে প্রেমই করব না। ঠিকঠাক মেয়ে আছে পল্লব, তুমি ঠিক করে দেখছো না। কই, আমি তো খুঁজে পাচ্ছি না। খুঁজে পাবে কি করে পল্লব? তুমি তো দূরে তাকিয়ে আছো, নিজের কাছে দেখো, ঠিক পাবে। কোথায়? আমার চোখের দিকে তাকাও পল্লব, দেখো আমার চোখের দিকে। কি হলো, কিছু দেখতে পাচ্ছ? সত্যি করে বলো পল্লব। আই লাভ ইউ পল্লব। তারপর? আমি ছোটবেলা থেকেই আমার মায়ের ন্যাওটা ছিলাম স্যার। মায়ের নরম কমনীয় রূপ আমাকে খুব টানতো। আমার যখন 12 বছর বয়স, তখন আমি মাকে হারালাম। মা আমার মধ্যেই রয়ে গেল। তারপর থেকে আমি সব জায়গায়, সব মেয়েদের মধ্যে আমি মায়ের কমনীয় রূপটা খুঁজতাম। অবস্থাপন্ন ঘরের ছেলে আমি, অতএব বুঝতেই পারছেন কোন ধরনের স্কুল কলেজ থেকে আমি পড়াশোনা করেছি। সেখানকার মেয়েরা অনেক বেশি স্মার্ট, আমার বাবার মতো স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু তাদের কারোর মধ্যেই আমি মায়ের নরম কমনীয় রূপটা খুঁজে পেতাম না। সেটা প্রথম পেয়েছিলাম মীরার মধ্যে। আমি মীরার প্রেমে পড়ে গেলাম স্যার। কি ব্যাপার, হঠাৎ এখানে দাঁড় করালে? নামো।
দাঁড়ালে কেন? আমার মাকে তার বৌমা দেখাতে নিয়ে এলাম। মানে? জানো, ছোটবেলায় কত স্মৃতি আছে এই পার্কে। আমি মায়ের হাত ধরে এই পার্কে হাঁটতাম। যাই হোক, তুমি চোখ বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করছি। দেখো তো পছন্দ হয়েছে কিনা। যাও গাড়ি লুকিং গ্লাসে দেখো। ও মা গো পল্লব, এটা কি সুন্দর দেখতে। আই লাভ ইউ। কিন্তু এত দামি জিনিস কেন দিতে গেলে বলো তো? তুমি না ভীষণ খরচা করো। এটা আমার মায়ের হার, খুব অমূল্য। আসলে তোমাকে কোনো কিছু দিয়ে আমার পোষায় না। মনে হয় তোমাকে সব কিছু উজাড় করে দিই আমার। দূর পাগল। তোমার পাগল। পল্লব, তোমার যেরকম স্বপ্ন হলো তুমি তোমার মায়ের সঙ্গে ঘুরে দেখা সব জায়গা তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে চাও, সেরকম আমারও একটা স্বপ্ন আছে জানো। কি স্বপ্ন? আমার স্বপ্ন হলো আমি বিয়ের আগে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো হোটেল বা রিসর্টে যেতে চাই। তারপর 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 তুমি আমাকে নিয়েই চলো না, দেখবে কি হয়। কিছু মনে করবেন না, একটা প্রশ্ন আমাকে করতেই হচ্ছে। আপনাদের ভেতর কি কোনো শারীরিক সম্পর্ক ছিল? স্যার। স্যার আসবো? ইয়েস। আসুন। সরি স্যার, আমাকে আসতেই হলো। আসলে আমার মনে হলো উনি যে খবরটা নিয়ে এসেছেন সেটা মীরা খুনের সঙ্গে জড়িত হলেও হতে পারে। হোয়াট? ইয়েস স্যার। আচ্ছা রেণুকা, পল্লবকে নিয়ে তুমি একটু পাশের ঘরে বসিয়ে একবার এসো। ওকে, আপনি বসুন প্লিজ। আপনি বসুন। চলুন। বলুন। স্যার, আমার মেয়ে লাবণী আর মীরা একই কলেজে একই কোচিংয়ে পড়তো, আর ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল স্যার। কাল রাতে আমার মেয়ের ফোনে একটা ফোন আসে। মেয়ে আমাকে বলল, মা আমি একটু আসছি, এক্ষুনি চলে আসব। কিন্তু স্যার কাল সারা রাত আর মেয়েটা আমার বাড়ি ফেরেনি। আর আজকে এতটা বেলা হয়ে গেল স্যার, এখনো মেয়েটা আমার বাড়ি ফেরেনি। আমি ভাবলাম মীরার বাড়ি গিয়ে একটু খবর নেব, কিন্তু জানতে পারলাম মীরাও কাল রাতে খুন হয়েছে স্যার। এটা শোনার পর আমার মেয়ের জন্য আরো চিন্তা হচ্ছে স্যার। আপনারা প্লিজ প্লিজ আমার মেয়েটাকে খুঁজে বার করে দিন স্যার। স্যার আসছি। প্লিজ। রেণুকা, আপনি ওনার কেসটা একটু দেখুন আর ওনার মেয়ের ফোনের লোকেশনটা ট্রেস করুন। দেখুন কাল থেকে লাস্ট কটা কল ওনার ফোনে এসছে। আমার মনে হচ্ছে ওনার মেয়ের নিখোঁজ হওয়ার অথবা পালিয়ে যাওয়ার সঙ্গে মীরার খুনের একটা কোথাও সম্পর্ক জড়িয়ে আছে। ওনাকে নিয়ে যাও একটু। ওকে স্যার, চলুন আমার সঙ্গে। মিথ্যা কথা বলবো না স্যার, আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল একাধিকবার। বিয়ের আগে শারীরিক সম্পর্ক করতে আমি রাজি ছিলাম না, কিন্তু মীরা জোর করত, তাই। তারপর কিছু লুকোবেন না, বলুন। তারপর মাসখানেক আগে মীরা কনসেপ্ট করেছিল। তারপর আমি বাচ্চাটাকে রাখতে চেয়েছিলাম। আমি এটাও মীরাকে বলেছিলাম যে চলো আমরা বিয়ে করে নিই, কিন্তু মীরা বাচ্চাটাকে রাখতে চাইনি। না না না, আমি এ বাচ্চা রাখতে পারবো না। তুমি একটা ভালো নার্সিং হোমে কথা বলবে কিনা বলো। মীরা, আমি এই বাচ্চা নষ্ট করতে চাই। মীরা এখানে বসো, বসো। কি দরকার?
একটা প্রাণকে মেরে? ও তো আমাদের ভালোবাসার জন্য এসেছে। তার থেকে বরং চলো আমরা দুজনে বিয়ে করে নিই। আমি তো তোমাকে বলেছি আমার পক্ষে পসিবল নয়। 21 বছর বয়স আমার, আমি এখন বিয়ে করতে পারবো না। আমার অনেক স্বপ্ন, আমি আরো পড়াশোনা করতে চাই। তুমি বলো তুমি নার্সিং হোমে কথা বলবে কি না? আচ্ছা বেশ, তাই হবে। তুমি যা চাইবে তাই হবে। থ্যাংক ইউ। তার মানে আপনি বলতে চাইছেন যে নার্সিং হোমে মীরার অ্যাবর্শন হয়েছিল তার ডকুমেন্টস আপনার কাছে পুরো আছে? হ্যাঁ স্যার, আমার ওই মোবাইলে পুরোটাই আছে। আচ্ছা, প্রয়োজনে কিন্তু ওগুলো আমি দেখতে পারি। আর একটা কথা বলুন তো, মীরা কি আপনার কাছ থেকে কোনরূপ আর্থিক সাহায্য নিত? হ্যাঁ নিত। আসলে ভালোবেসে আমি ওকে দিতাম। কি হয়েছে মীরা তোমার? তুমি এরকম মরবো না কেন? তুমি আমাকে বলবে না? কি গো, তুমি তোমার প্রবলেমের কথা আমাকে বলবে না? প্লিজ পল্লব, জানতে চেও না। তোমাকে বলতে আমার লজ্জা করছে। আমাকে লজ্জা? তুমি যদি এক্ষুনি না বলো তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে। না বাবু, তুমি এরকম কথা বলো না। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো? আমার বাবা খুব অসুস্থ, নার্সিং হোমে ভর্তি আছে, অনেক টাকার দরকার। আমি কি করে সব টাকা জোগাড় করবো বুঝতেই পারছি না। এই প্রবলেম? আমি থাকতে এত টেনশন করছো কেন? কত টাকা লাগবে তোমার? কাল বিকেল অবধি তো 3 লক্ষ টাকা বিল হয়েছে। এখনো 7 দিন বাবাকে থাকতে হবে, জানি না কত টাকা বিল হবে। তুমি আজকে বাড়িতে গিয়ে তোমার ব্যাংক ডিটেলসটা আমাকে পাঠিয়ে দেবে। আমি আজকে তোমাকে 5 লাখ টাকা ট্রান্সফার করে দেবো। তারপরে যদি আরও লাগে বলবে, আমি আরও তোমাকে ট্রান্সফার করে দেবো। ঠিক আছে? তাহলে নার্সিং হোমে শেষ পর্যন্ত ঠিক কত টাকা বিল হয়েছিল? স্যার 11 লক্ষ টাকা। পুরোটাই আপনি দিয়েছিলেন? হ্যাঁ স্যার। আর নার্সিং হোমে কোনোদিন মীরার বাবাকে দেখতে গিয়েছিলেন? স্যার যেতে তো চেয়েছিলাম, কিন্তু মীরা বলল না থাক, এখন আমাকে ওর বাবা মার সামনে নিয়ে যেতে চায় না। সবটা জানাজানি হোক এটাও চাইতো না স্যার। ঠিক কত টাকা মোট আপনি মীরাকে দিয়েছিলেন? স্যার অতটা হিসাব করে তো রাখিনি, তবে 1,40,000 তো হবে। মীরারা ভাড়া বাড়িতে থাকতো, একটা ফ্ল্যাট কিনতে চেয়েছিল, তার অ্যাডভান্স স্বরূপই আমি 20 লক্ষ টাকা কয়েকদিন আগে মীরাকে দিয়েছিলাম। 40 লক্ষ টাকা? পছন্দ মতো সোনার গয়না, এক্সপেন্সিভ গিফট, এগুলোও তো বলুন। হ্যাঁ স্যার, আসলে ওকে আমি ভালোবেসেছিলাম, আর ভালোবাসায় এত হিসাব তো করা যায় না স্যার। ওর দরকার স্যার, তাই দিয়েছি। আর একটা কথা স্যার আপনাকে বলতে চাই, যে ঘটনার জন্য মীরার সঙ্গে আমার যোগাযোগ হচ্ছিল না। হ্যাঁ বলুন প্লিজ, কিছু গোপন রাখবেন না। স্যার দিন 5 আগে একদিন রাতে আমি ফেসবুকে রিলস দেখছিলাম, হঠাৎ করে একটা মেয়ের ছবি সামনে এলো। মেয়েটা হুবাহু মীরার মতো দেখতে। সেই মেয়েটার ছবি দেখিয়ে একটা হিন্দিভাষী ছেলে বলল তার কাছ থেকে নাকি 30 লক্ষ টাকা জালিয়াতি করে ছত্তিশগড় থেকে পালিয়েছিল। মেয়েটার নাম হলো মন্দিরা। ব্যাপারটা খুব খটকা লাগলো, তার কারণ মীরার সঙ্গে একদিন কথা বলতে বলতে মীরা বলে ফেলেছিল মীরারা নাকি কয়েক বছর আগে ছত্তিশগড়ে থাকতো। মীরা এখানকার লোক নয়? না স্যার, মীরা ছত্তিশগড়ে থাকতো, কয়েক বছর আগে এখানে এসে ভাড়া থাকতো। তারপর কি বলুন? এত নীচ, এত ছোট লোক তুমি, এত সন্দেহ করো তুমি আমাকে? আসলে তুমি কখনো আমাকে ভালোই বাসো।
তুমি আমার এই শরীরটা চেয়েছো, না হলে ওই একটা চিটিংবাজ মেয়ের সঙ্গে তুমি আমাকে মিলিয়ে ফেলতে পারতে না। তুমি কেন রাগ করছো মীরা? আমি জাস্ট তোমাকে শুধু জিজ্ঞাসা করছি, সন্দেহ করছি না। মেয়েটাকে তোমার মতো দেখতে, তাই। আমার মতো দেখতে তাতে কি? হ্যাঁ, আমি ওই মেয়েটা? কেন মানুষের মতো মানুষ হয় না? বিজ্ঞানীরা তো বলেছেন একরকম দেখতে পৃথিবীতে অনেকগুলো মানুষ হয়। তাও তাও তুমি ওই মেয়েটির সঙ্গে আমাকে মেলাচ্ছ? তোমার মানসিকতা এত নিচু, তোমার মন ভর্তি সন্দেহ। আমি আর তোমার সঙ্গে থাকবো না, আমি আর তোমার সঙ্গে মিশবো না, কোনোদিনও মিশবো না। মীরা যেও না প্লিজ। মীরা, ওই যে চলে গেল, তারপর থেকে আর কোনো যোগাযোগ রাখেনি মীরা আমার সঙ্গে। দেখা করতে চাইলে দেখাও করতো না, ফোন করলে ফোনও ধরতো না। স্যার আসছি। ইয়েস, আসুন স্যার। লাবণীর কল ডিটেলস ঘেটে দেখা গেছে যে লাস্ট কল কাল রাতে মীরার ফোন থেকে এসেছিল, আর লোকেশন ট্রেস করে দেখা গেছে মীরার বাড়ির আশেপাশেই ওর লাস্ট লোকেশন পাওয়া গেছে। মীরার বাড়ির আশেপাশে? ইয়েস স্যার। পল্লববাবু, আপনার কাছে তো মীরার অ্যাবর্শনের ডিটেলসগুলো আছে, একটু দেখি। হ্যাঁ স্যার, এই যে স্যার। হ্যালো, ডক্টর রয়? ডক্টর রয়, আমার একটা ইনফরমেশনের দরকার ছিল। আপনি এই মুহূর্তে মীরা দাশগুপ্তের পোস্টমর্টম করছেন না? ওর ব্লাড গ্রুপটা কি ছিল? এ পজিটিভ। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আচ্ছা, আপনার মেয়ের ব্লাড গ্রুপটা কি ছিল? এ পজিটিভ স্যার। এ পজিটিভ। রেণুকা, আমি মনে হয় আমার উত্তর পেয়ে গেছি। চলো, এক্ষুনি চলো। কোথায় স্যার? পল্লববাবু, আপনি একটু বসুন, আপনাকে আমি একটা ভোজবাজি দেখাবো। আর ম্যাডাম, আপনি কাইন্ডলি বাড়ি চলে যান। আজকে রাত্রির ভেতরে আপনার মেয়ের আমি একটা খবর দেব, ঠিক আছে? রেণুকা, চলো। ওকে স্যার। কি বলছিসটা কি তুই? এখন রাত 8টা বাজে, মা আমাকে কিছুতেই যেতে দেবে না। লাবু সোনা আমার, প্লিজ আয় না, তোর জন্য একটা দারুণ সারপ্রাইজ রেখেছি, একটা গিফটও আছে। তুই যে করেই হোক তোর মাকে ম্যানেজ করে আয়। তোর বাড়িতে সত্যিই কেউ নেই? আরে বললাম তো তোকে, মা বাবা মামার বাড়ি গেছে নেমন্তন্ন খেতে। আমি তো তোকে এই সারপ্রাইজটা দেবো বলেই থেকে গেলাম। তুই আয় না প্লিজ, তোকে বেশিক্ষণ আটকাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি মাকে কি করে পটানো যায়। তুই এখন রাখ। মা, ও মা, আরে ফোনটা তো রাখবি। তাহলে শেষ অবধি তুই তোর মাকে ম্যানেজ করে আসতে পারলি বল? অতি কষ্টে। এবার তুই বল তো, তুই কি বলবি না করবি বলছিলি? তাড়াতাড়ি কর, আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। করছি বাবা করছি, তার আগে তোর এই পুরোনো হাতটা খুল দেখিনি। আরে কি, এটা একদম মানায় না। তার চেয়ে বরং এটা পর। কি তুই তোর এই লাকি হারটা আমায় দিয়ে দিচ্ছিস? আমাদের মধ্যে কবে থেকে তুই আমি হলো বলতো? এই তো তুই আমার সব জামা কাপড়গুলো ভাঁজ করে দিবি। আর এমনিও তোকে যে হারটা দিয়েছি তার বিনিময়ে যে আমি তোর পরিচয়টা নেব। কি বলছিস কি তুই পাগলি? হ্যাঁ রে, আমি এই মীরার পরিচয়টা এবার ঝেড়ে ফেলতে চাই। 1 বছর হয়ে গেল, এবার আমার গা কুটকুট করছে। কিছুদিন বাদেই তো আমি অন্য শহরে চলে যাব, তখন হাজার হাজার মানুষের ভিড়ে আমি হব লাবণী, লাবণী মজুমদার। তোর পরিচয় আমার পরিচয়। কি
কি বলছিস কি তুই? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ রে, আমি আনন্দে পাগল হয়েছি। তুই না বস, তোর জন্য যে আরেকটা সারপ্রাইজ রেখেছি ওটা আমি নিয়ে আসছি। বস। কি ব্যাপার, গোছগাছ শুরু করে দিয়েছেন যে? যাবার খুব তাড়া না? আপনারা এত গোছগাছ করে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন সেটা হয়তো আমি জানি না, কিন্তু কেন যাচ্ছেন সেটা হয়তো আমি জানি। তুমি একটা কাজ করো, বাইরে থেকে কনস্টেবলদের ডাকো। ওকে স্যার। কোথায় যাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন? আরে কি শুনবো? গোছানো কি? জামা কাপড় গোছাচ্ছি। জামা কাপড় এমনি এমনি গোছালেন? ছবি কোথায়? সব নিয়ে যাচ্ছি। কোথায়? কেন ছবি নিয়ে কি করতে যাচ্ছেন? কি ভাবছেন? বাড়ি ছেড়ে দিচ্ছি আমরা। কি ভাবছেন? আপনার টিকিটটা দেখান। টিকিট দেখান, কোথায় যাচ্ছেন? টিকিট দেখান। এত গয়না নিয়ে সবসময় চলে যাবেন তা তো হয় না। আমাদের কথাটা শুনুন। আপনি টিকিট দেখান। উনি যেটা বলছেন সেটা করুন না। টিকিটটা কোথায় দেখিয়ে দিন, ঝামেলা মেটান। ঝামেলা মেটান। ওদেরকে নিয়ে এসো। ওকে, এই ওদের নিয়ে যাও। স্যার, এ বাড়িতে কে আছে? আপনি গাড়িতেও কিছু বললেন না, প্লিজ বলুন। খুনি, তাড়াতাড়ি এসো। স্যার, তালা দেওয়া তো। তালাটা ভাঙো, কুইক। ইয়েস স্যার। আপনারা? স্যার, এ তো মীরা দাশগুপ্ত। হ্যাঁ। তাহলে কে খুন হয়েছিল? রেণুকা, ওকে নিয়ে থানায় চলো। এই দাদি চলো। আমার কি দোষ? আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আমার কি দোষ? আমি কি করেছি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বুঝতে পারলে না তো রেণুকা? খুন হলো লাবণী, আর খুনটা করলো মীরা। স্পিক আউট মীরা, মাথা নিচু করে থাকবেন না। মা, বাবা, চলে এসো। কাজ শেষ।
এটাই মীরার আর মীরার পরিবারের একটা পুরনো খেলা। এভাবেই বড়লোক ছেলেদের প্রেমের জালে ভুলিয়ে তাদের নিঃস্ব করা, তাদের টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে যাওয়া, এক শহর থেকে এক শহরে, এক রাজ্য থেকে আর এক রাজ্যে। এভাবেই ছত্তিশগড়ে একটি ছেলের কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়ে পালিয়ে এসেছিল এই শহরে। আর এবারে মীরার শিকার ছিল পল্লববাবু। কিন্তু স্যার, একটা কথা বুঝতে পারছি না, মীরা তো টাকা নিয়ে পালিয়ে যেতেই পারত, হঠাৎ পল্লববাবুকে ফাঁসালো কেন? আর লাবণীকেই খুনটা করতে গেল কেন? সেটা তো মীরাই ভালো বলতে পারতো। যাক, ও তো মুখ খুলবে না, তাই আমিই বলছি। কোথাও ভুল হলে সংশোধন করে দিও মীরা। এবারে গন্ডগোলটা হয়ে গেল মীরার ছত্তিশগড়ের ঘটনাটা পল্লববাবুরা জেনে যান। পল্লববাবুদের প্রভাবশালী পরিবার, সেই প্রভাব খাটিয়ে মীরার বিপদ হতে পারে। মীরা ভয় পেয়ে গেল। মীরা প্ল্যান করলো পল্লববাবুকে খুনের দায়ে ফাঁসাবার। এতে লাভ কি হবে? পল্লববাবু জেলে চলে গেলে ওর পালিয়ে যেতে সুবিধা হবে, আর মাঝখান থেকে প্রাণ গেল মীরার বন্ধু লাবণীর। স্যার, লাশটা যে লাবণী সেটা আপনি কি করে আন্দাজ করলেন? ব্লাড গ্রুপ, সিম্পল ব্লাড গ্রুপ। পল্লববাবু যখন আমাকে মীরার অ্যাবর্শনের রিপোর্টগুলো দেখাচ্ছিল, তখনই আমি দেখেছিলাম মীরার ব্লাড গ্রুপ বি পজিটিভ। আবার ডক্টর রয় বললেন মৃতদেহের ব্লাড গ্রুপ এ পজিটিভ। আবার লাবণীরও ব্লাড গ্রুপ এ পজিটিভ। সন্দেহটা আমার তখনই হয়। যাও, ওকে নিয়ে যাও লকআপে। ওকে স্যার, এই চলো। কি ভেবেছিলি মার্ডার করে ছাড়া পেয়ে যাবি? নে, পাপের শাস্তি ভোগ কর। পল্লববাবু, হ্যাঁ স্যার। আপনার মাধ্যমে আমি দর্শকদের একটাই কথা বলতে চাই। সরলতা ভালো, কিন্তু বুদ্ধিহীনতা মোটেই ভালো নয়। সরলতা পৃথিবীর ভালো করে, কিন্তু বুদ্ধিহীনতা আপনারও কিছু লাভ হয় না, পৃথিবীরও কিছু লাভ হয় না। যে কোনো সম্পর্কে যাবার আগে হৃদয় আর আবেগকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক দিয়ে যাচাই করে নিন শুরুতেই, না হলে খুব বিপদ। সময়টা কিন্তু খুব খারাপ।